প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এপিসোডে মেনলি আমি তোমাদের সাথে কথা বলবো তোমাদের একাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের অন্তর্গত কৃপণ কপালী এই নাট্যাংশের অংশ নিয়ে। এই নাট্যাংশটি আমি বাংলায় তোমাদেরকে পাঠ করে শোনাবো, পরে তোমাদের এপিসোড নতুন করে তৈরি করে দেবো। তো চলো শুরু করছি নাট্যাংশ কৃপণ কপালী। নাটকের শুরুতেই কপালী আর মন্থরার মধ্যে যে কথোপকথন, সেই কথোপকথনটাই এখানে আমরা লক্ষ্য করছি। তো চলো সেই কপালীর কথোপকথন দেখি। কপালী: ওরে দুরাচারী পাপিষ্ঠ দাসী। মন্থরা প্রণামীর ভঙ্গিতে হাত জোর করে: প্রভু, আমার উদ্দেশ্যে কি বলছেন? রঙ্গিনী মুখে আঙুল দিয়ে ধীরে ধীরে বেরিয়ে গেলেন। কপালী: তুই কি কালা হয়েছিস? ওরে জন্মান্তরের দাসী, রোদ বৃষ্টি থেকে যে ছাতাটি আনন্দের সঙ্গে রক্ষা করে, যে বিপন্ন মানুষদের আশ্রয় দান করে, সেই ছাতাটিকে ছোট চারা গাছের মতো করে কেটে রাস্তায় ফেলে দেওয়ার স্পর্ধা তোর কী করে হয়? আমার ছেলে নাতিদের সুখভোগ্য এই ছাতিটিকে কেন নির্দয়ের মতো ফেলে দিয়েছিস? ঠিক তারপর কপালী যখন এ কথা বলছেন, এবার আবার মন্থরা তখন কি বলছেন সেটা আমরা একবার দেখে নিই। যখন মন্থরা বলছেন, মন্থরা নাক কান ধরে স্পর্শ করে: এইরূপ কার্য আমি আর কখনো করব না। হে প্রভু, আমায় ক্ষমা করে দিন। সত্যি কথা বলছি, ভৃত্য পঙ্গুরাম আপনার পুরনো জুতো জোড়া ফেলে দিয়েছে, সেই দেখেই আপনার ছাতাটি আমি ফেলে দিয়েছি। কপালী: কি? চাকরটা আমার পুরনো জুতো জোড়া ফেলে দিয়েছে? হায় হায় হায়, কপাল আমার, হতভাগা কোথাকার! বল, আমার জুতো জোড়া কোথায় ফেলে দিয়েছিস? ঠিক সেই মুহূর্তে প্রবেশ করে ভৃত্য। কর্তামশাই, এই দাসী মিথ্যা বলছে। আপনার এই চতুর দাস কখনো কি এমন খারাপ কাজ করতে পারে? জুতো মুখে নিয়ে একটি কুকুর দৌড়ে পালালো। মন্থরা বলছেন, কর্তামশাই দেখুন দেখুন, ওই কুকুরটা জুতো মুখে নিয়ে দৌড়ে পালাচ্ছে। কপালী সম্মতি জানিয়ে: কুকুরটিকে আমি দেখলাম। ওর মুখ থেকে জুতোটা ছিনিয়ে আনতে আমি ওর পিছনে পিছনে দৌড়াবো। ছাতাটি ঘরে রেখে দিয়ে দৌড়ে বেরিয়ে গেলেন। ঠিক তারপর কথা হচ্ছে, মন্থরা এবার বলছেন, অরে ধূর্ত। মন্থরা তার পরের অংশে যেটা বলছেন, অরে ধূর্ত, দেবতাও কখনো মিথ্যা কথা সইতে পারেন না। সেই জন্য একটি কুকুরের রূপ ধারণ করে ধর্মদেব দ্রুত এসে উপস্থিত হয়েছেন। পঙ্গুরাম: দাঁড়া, আমিও দেখছি তোর একদিন কি আমার একদিন। মন্থরা: তুই আমার কি করবি? এই বলে বুড়ো আঙুল দেখালো। নেপথ্যে কুকুরের ডাক শোনা গেল। পঙ্গুরাম: কর্তামশাই, কুকুরটিকে মেরে তার মুখ থেকে জুতো ছিনিয়ে নিয়ে ফিরে আসছেন মনে হয়। যতক্ষণে তিনি ফিরে আসবেন ততক্ষণে আমি পালিয়ে যাই। মন্থরা: আজ একেবারে নিশ্চিত কর্তামশাই মেরে পঙ্গুরামের পিঠের চামড়া তুলে নেবেন। দেখি যাই জুতো আরবার পাওয়া গেল কিনা। রঙ্গিনী প্রবেশ করে: হায় হায় হায়, আমার দুর্ভাগ্য। অতিরিক্ত কৃপণতার জন্যই আমার স্বামীর বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে। তা না হলে কোনো সুস্থ মানুষ কুকুরের মুখ থেকে জুতো ছিনিয়ে নেওয়ার জন্য দৌড়োয়? কার জুতো কুকুর নিয়ে গেছে কে জানে। কর্তা কুকুরের কামড় খেয়ে বাড়ি ফিরেছেন। পা থেকে অবিরাম ধারায় রক্তপাত হচ্ছে। ওরে মন্থরা, তুই এখন আর নিশ্চিত বসে আছিস? যা তাড়াতাড়ি বৈদ্যকে বা ডাক্তারকে ডেকে নিয়ে আয়। হায় হায় হায়, কী কষ্ট! যা আদেশ করেন কর্ত্রী। তারপর কুকুরের দংশনে কামড়ে রক্ত ঝরে পড়ছে। এই মতো অবস্থায় কপালীর প্রবেশ। কপালী: আহা, কি কষ্ট! আমায় কামড়ে দিয়েছে কুকুরটা। আমার ছাতাটাও আবার ভেঙে গেল। ছাতা দিয়ে কুকুরটাকে মারতে গিয়ে কুকুরটা যখন জুতোটা চিবাচ্ছিল, সেই সময় বলপূর্বক তার মুখ থেকে জুতোটা ছিনিয়ে নিতে গিয়ে আহত হলাম। আর পালাতে গিয়ে কুকুরটা আমার পায়ে আবার কামড়ে দিল। কুকুরটির কামড়ানোর ব্যথা বা কষ্ট আমার খুব একটা নেই, কিন্তু ছাতাটি ভেঙে গেল আর জুতো জোড়াও চলে গেল। সেই কষ্টে ভীষণ কাতর হয়েছি। হায় ধিক্কার! আহা, কি ভীষণ রক্তের ধারা! হে ভগবান! একটা মাদুর পেতে দিয়ে তুমি এখানে শুয়ে বিশ্রাম করো। মন্থরাকে আমি পাঠিয়েছি বৈদ্যকে ডাক্তারকে ডেকে আনতে। হতাশ হয়ে না। আর এই নতুন মাদুরটা কেন মাটিতে পেতেছো? নোংরা হয়ে যাবে না? পুরোনো মাদুরটা নিয়ে এসো। আর কেনই বা অযথা ডাক্তার ডাকতে পাঠালে? এখন ডাক্তারের পারিশ্রমিক কে দেবে বলো তো? আহ, কী যে প্রলাপ করো! এই মাদুরটিতে এখন শয়ন করো দেখি। পুরনো ওই ছেঁড়া মাদুরটাতে তোমাকে শুয়ে থাকতে দেখলে বৈদ্য বা ডাক্তার কি বলবে? চিকিৎসার জন্য টাকা দিতে হবে, সেই টাকা ব্যয় করতে হবে জেনে উদ্বিগ্ন হচ্ছ? প্রাণটা তো আগে রক্ষা করতে হবে। ঠিক তারপরেই বৈদ্যের প্রবেশ। তারপর প্রবেশ করছেন বৈদ্যের পরের ঘটনা। তারপর মন্থরার দেখানো পথে চিকিৎসক প্রবেশ করলো। বৈদ্য: আর এই কোথায় গৃহকর্তা? এই আমি হলাম ডাক্তার। রঙ্গিনী ঘমটা সামান্য টেনে: আসুন, আপনি এখানেই রোগী আছে। বৈদ্য: হে বণিক, আপনার রোগ কী? কপালী মুখ বিকৃতি করে: আপনার রোগ কী? দেখতে পাচ্ছেন না রক্তপাত হচ্ছে? রঙ্গিনী: আমার স্বামীকে কুকুরে কামড়েছে। বৈদ্য: কিরূপ কুকুর? কী প্রকারে? কেন ও কখন দংশন করেছে? রঙ্গিনী: আমাদের পরিচিত নয়, আমি ঘড়িও দেখিনি তো। বৈদ্য: আরে তাহলে কি করে জানলেন কুকুরেই কামড়েছে? নাড়ি দেখান তো বণিক।
হাতের নাড়ি দেখে পরীক্ষা করে নাড়ি তো ঠিকঠাক নয়, লক্ষণ তো প্রতিকূল মনে হচ্ছে। মার খেয়ে রেগে গিয়ে কুকুরটা আক্রমণ করেছে বা কামড়েছে, এই কথা বলুন। এখন একে গরম দুধের সঙ্গে গাওয়া ঘি মিশিয়ে খাওয়াতে হবে। কপালি মুখ বিকৃত করে আপন মনে, গাওয়া ঘি, মহামূর্খ এই ডাক্তার। আধুনিক বনস্পতি ঘিকে বাদ দিয়ে অত্যন্ত দামি নামমাত্র পরিচিত এবং যা প্রায় পাওয়াই যায় না সেইরূপ ঘিয়ের ব্যবস্থা করছে। রঙ্গিনী, হে শ্রদ্ধেয় ডাক্তারবাবু, দেখুন দেখুন, আমার স্বামীর ঠোঁট কাঁপছে কিন্তু কথা বেরোচ্ছে না। বৈদ্য, বিকারের লক্ষণ বেড়েই চলেছে, তাই এখনই একটা উত্তপ্ত লোহার শলাকা দিয়ে ক্ষতস্থানটিকে পুড়িয়ে দিতে হবে। কপালি, তারপর কপালির বক্তব্য। কপালি নিজের মনে মনে বলছেন, ও খুব চালাকি, হ্যাঁ, সামান্য ক্ষতকে বা আঘাতকে বাড়িয়ে দিয়ে কবিরাজ চিকিৎসা করবে। এই রূপে কপটতা বা ছলনা করে আমার সম্পত্তি বা টাকা পয়সা লুট করে নেবে। বৈদ্য, গৃহকর্ত্রী শুনুন, আমার কথা মতো যদি চিকিৎসা না করা হয় তাহলে রোগী জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে কুকুরের মতো শব্দ করে ডাকবে এবং নিকটবর্তী সবাইকে কামড়ে বেড়াবে। এইভাবে তারাও পাগল হয়ে যাবে এবং সে নিজেও মারা যাবে, আবার পরে বাড়ির লোকজনও মারা যাবে। রঙ্গিনী, আমি খুব তাড়াতাড়ি লোহার শলাকা নিয়ে আসছি, আপনি ওনার যথোপযুক্ত চিকিৎসা করুন। বেরিয়ে গেলেন। কপালি কুকুরের মতো শব্দ করে নখ দাঁত বের করে কবিরাজকে কামড়ানোর চেষ্টা করলেন। বৈদ্য, ওরে বাবারে, কী বিপদ হলো, নিজের প্রাণটাও কি এবার ত্যাগ করতে হবে? থাক আমার দক্ষিণা। দৌড়ে বেরিয়ে গেলেন। কপালি, যাক বাবা, আপদ গেল, এখন আমিও নিশ্চিন্ত হলাম, তবু আমার হৃদয় কষ্টে ভেঙে যাচ্ছে। আমার ছাতা ও জুতো জোড়া চিরদিনের মতো চলে গেল বা বিনষ্ট হয়ে গেল। এইভাবেই একটা কৃপণ কপালি, মানে কৃপণ একটা ব্যক্তি, কপালি নামক কৃপণ ব্যক্তির কাহিনী দিয়ে শুরু হয়েছিল নাট্যাংশ। সেই নাট্যাংশের বিষয়বস্তুটা জাস্ট আমি তোমাদেরকে পড়ে শোনালাম। আমি পরে তোমাদেরকে টেক্সটটা আলোচনা করছি। ফিরে আসবো অন্য কোনো এপিসোড নিয়ে, ততক্ষণ সঙ্গে থেকো, স্টে টিউন।